ঘুম থেকে উঠেই আজকে সোনাকে এই মাঙ্কি ক্যাপটা পরিয়েছিলাম এই কারণে আজকে এত হাওয়া দিচ্ছে আর বিছানা থেকে নেমে আমারও প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছিল জন্য সোয়েটারটা পরে নিয়েছিলাম। তবে তার কিছুক্ষণের মধ্যেই রান্নাঘরে কাজ করতে করতে গরম লেগে গেছিলো। বানাচ্ছিলাম পরোটা। প্রথমে ভাবলাম যে কী বানাবো, তারপরে ভাবলাম যে একটু ভেজ পরোটা বানাই। তো ভেজগুলো কেটে রেখেছিলাম, সবই করেছি, কিন্তু তার মধ্যে নুনটা মিশিয়ে দিয়েছিলাম জন্য পরের দিকে জল বেরিয়ে গেছিলো। তো তারপরে যেটা করলাম, আটাটা ভালো করে ওই ভেজের সাথে একসাথে মিশিয়ে দিয়ে আর একটুখানি শুকনো আটা দিয়ে ভালো করে ঠেসে পরোটা বানিয়ে নিয়েছিলাম। আর আমরা পরোটা নর্মালি টক দইয়ের সাথে খাই, তো সে কারণে অন্য কিছু না থাকলেও খুব একটা অসুবিধা হয় না। তবে পরোটা পাতে একটুখানি আচার থাকলে ভালো লাগে। আচার আছে, কিন্তু এই মুহূর্তে খেতে ইচ্ছা করছিল না। এটা সন্ধ্যেবেলার দৃশ্য, তখন ইন্দার পুজো করছিল, যেহেতু হনুমানজির পাঠ করছে, তো 40 দিনের ওই পাঠের নিয়মটা রয়েছে। আর হনুমানজির পাশেই ছোট্ট প্যাকেটে ওই অযোধ্যার রাম মন্দির থেকে যে চালগুলো দিয়ে গেছিলো বাড়ি বাড়ি, সেই চাল। তো অনেকক্ষণ ধরে ইন্দার পুজো করছিল, তো ওই টাইমটাতে আমি একটু ব্লগ করছিলাম। তো আমি পুজো করি না, ইন্দার করে, কিন্তু যেহেতু ও হনুমানজির পাঠ করা শুরু করেছে সেই কারণে পুরো প্রসিডিওরটা ওকেই কমপ্লিট করতে হয় জন্য ইন্দারই করছিল এই সময়টাতে। তো মধ্যবর্তী সময়তে আমার একটু মাসির ফোন এসেছিলো, তো আমি মাসির সাথেও অনেকক্ষণ ধরে ফোনে কথা বলছিলাম। তো তারপর যখন ফিরে এলাম তখন দেখলাম ইন্দারের পুজো দেওয়া হয়ে গেছে। তো কিছু কথা আছে, চলুন সামনে এসে বলি। মোচার তরকারি করেছে মা, মোচার তরকারি করেছে, বড় বড় ওই মোচা যেগুলো হয় সেই মোচার তরকারি করেছে। একটা তো হয় রেগুলার সাইজের মোচা, আর একটা দেখবে বড় বড় সাইজের মোটা সাইজের মোচা হয়। কি যে ভালো হয়েছে। মা এমনি রেগুলারে রান্না বান্না খুব একটা বেশি তেল মশলা দিয়ে করে না। মা করলে, আমি করলে একটু তেল মশলা দিয়ে ফেলি, মা করে না। কিন্তু আজকে মোচার তরকারিটা একটু তেল বেশি হয়েছে, মশলা একটু বেশি হয়েছে, কারণ চিকেন মশলা আর আলুর দম মশলা অ্যাড করেছে। এত টেস্টি হয়েছে, এত টেস্টি, মানে আমি ভাত খেলাম এই সন্ধ্যেবেলা 5:45-6টার সময়। এত লেটে আমি ভাত খাই না, কিন্তু আজকে আমার ফেসবুক লাইভ শুরু করতে করতে প্রায় 3:15 বেজে গেছে। তারপর ফেসবুক ইউটিউব করে আমার মোটামুটি ওই 5:45-6টার সময় খেতে বসেছি আমি আর ইন্দার। আমি খাইনি, ও খাইনি, বাচ্চা ছিল বাকি, বাচ্চাকে ছেড়ে উঠতে পারবে না, সে কারণেই খেতে বসেনি। আরও আমি লাইভে বসলে সোনা এমনি ঘুমোয়, কিন্তু বাই চান্স যদি উঠে যায় ভয় লাগে, তো সেই জন্য ইন্দার আর ওঠেনি। আজকে এত টেস্টি হয়েছে, মানে আমি অল্প এতটুকু ভাত খাই বেশি লেট হয়ে গেলে, তারপর আবার এতটুকু ভাত নিয়েছি, এত ভালো লেগেছে। তো এই বড় বড় মোচাগুলো খেতে খুব টেস্টি লাগে। আজকে আমি রাত্রিবেলা, মা বেসিক্যালি মোচার তরকারিটা করেছি যাতে রাত্রিবেলাতেও হয়ে যায়, কিন্তু রাত্রিবেলা আজকে আমি করব হচ্ছে আলু মটর আর ধনেপাতা দিয়ে একটা তরকারি, যেটা ঘি দিয়ে বানাবো, মানে ঘি দিয়ে ওপরে সার্ভ করব। এত ভালো খেতে হয়। আমি পাঞ্জাবে যখন গেছিলাম তখনই মটর দিয়ে পনির, মটর দিয়ে আলু, ওপরে অনেকটা ধনেপাতা দিয়ে এই রান্নাগুলো আমি শিখেছিলাম ওখানে গিয়ে। খুব সিম্পল রান্না, বাট দুর্ধর্ষ টেস্ট হয়, রুটির সাথে খেতে খুব ভালো লাগে। একটু ঝোল ঝোল করতে, একটু তেলটা লাগে বেশি, এত ভালো লাগে। আর স্পেশালি এই রান্নাটা না এই শীতের সময় খেতেই ভালো লাগে, খুব একটা গরমের সময় কিন্তু এই আলু মটরটা যদিও পাওয়া যায় না গরমকালে, ধনেপাতা এগুলো শীতের রান্না। তো আজকে করবো, মা মোচা করে রেখেছে, আমি বললাম মোচাটা খুব ভালো হয়েছে, কালকে দুপুরবেলা খাওয়া হয়ে যাবে, থাক আজকে রাত্রিবেলা আলু মটর ধনেপাতার তরকারি করব আর রুটি করব। আমার আর কতক্ষণ, 1 ঘন্টার মধ্যে সব কভার হয়ে যাবে। আর সোনা এখন দুধ খাচ্ছে, তো ওকেও আমি সেম করে দেবো, আলু দিয়ে মটর দিয়ে তরকারি, বাট ডেফিনেটলি ওটা সেদ্ধ, আর তার সাথে একটা রুটি যেরকম ও খায় আর কি। তো সেটা করে দেবো, ওটাও মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 7টার সময় খেয়ে নেবে। তারপর রাত্রিবেলা অল্প একটু কিছু খাইয়ে দেবো, ব্যাস হয়ে যাবে রাতের মতো। দ্যাট ইজ ইট। আমাকে বলটা দাও, মাকে দাও, মা বল খেলবে। থ্যাংক ইউ। নাও, আয় আয় আয়, খালি ও বদমাইশি করবে, পা তুলে দেবে। বেরিয়েছিল একটুখানি আটা আনতে গেছিলো, তো আমি ইন্দারকে বললাম, রিকোয়েস্ট করলাম যে যেন একটুখানি আজকে ফুচকা নিয়ে আসতে। তো অনেকদিন ধরেই ভাবছি খাবো, কিন্তু আর খাওয়া হচ্ছে না। তো আজকে ইন্দার ফুচকা নিয়ে এসছে, তো সেটা খাবো। ভেরি এক্সাইটেড, কারণ আমি ফুচকা খেতে খুব ভালোবাসি। আমার ফেভারিট খাবারের মধ্যে ফুচকাটা হচ্ছে একটা খাবার। আচ্ছা, এই বাটিটার গন্ধটা এই জন্য শুকনো, কারণ যেহেতু আমাদের বাড়িতে সবাই মাছ টাছ খায়, তো ধোয়া, বাট তাও হালকা ফুলকা মাছের গন্ধ থাকলে
তাহলে এটাতে আমি খাবো না। একটা আষ্টা মতো গন্ধ তো থাকেই, তো আমার ভীষণ শরীর খারাপ করে সেই গন্ধে। তো সেটাই একবার চেক করে নিলাম, হালকা ফুলকাও যদি থাকে তো দেখলাম একদম ফ্রেশ। আমি খাওয়া শুরু করি অনেকগুলো ফুচকা। হা 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 হা। খেতে খেতে দেখছি দেখছি আমি দেখে দিই। ইন্দার বলছে আমার ভিডিও বানাস না। এই লালানির দোকানের ফুচকা আমার দা ফেভারিট। ওই যাই হোক বিহারি, কিন্তু দারুণ বানায় ফুচকাটা, দারুণ। মজা মজা একদম দারুণ মজা। মানে আমাদের এখানে যত ভালো ভালো ফুচকাওয়ালা আছে সব থেকে বেস্ট হচ্ছে এই লালানির ফুচকা। ঝালও দেয়, মুখ জ্বালা দিচ্ছে কিন্তু ভালো লাগছে। শোনার জন্য করেছিলাম আলু দিয়ে মটর দিয়ে তরকারি, ওটাই আমাদের আজকে হবে। বাট ডেফিনেটলি আমাদের আলু মটর ধনেপাতা দিয়ে হবে। আমি একটু হাতটাও শিখতে থাকি ব্লগ করতে করতে। তো সেটা দিলাম। এর আগের দিন তো আলু আর রুটি ভালোই খেলো, মানে আলুর তরকারি আর রুটি সেদ্ধ করে দিয়েছিলাম, কিন্তু আজকে মটর দিয়ে দিয়েছিলাম, দেখলাম ও কিছুতেই খেলো না। হয়তো ওর খিদে পায়নি বা খেতে ইচ্ছা করছে না, কিছু একটা হবে। তো দেখলাম একেবারেই ও খেলো না, খেতে চাইলো না। 2-3 বার নিল, তারপরে কিরকম ওয়াক ওয়াক করছে বমি তোলার মতো। আমি আর দিলাম না, থাক। তো সেই কারণে এখন আবার ডালিয়া বসিয়েছি। এই ডালিয়াটা খাবে, খেয়েও ঘুমিয়ে পড়বে। তো খুব শর্ট করে বানালাম, ভাবলাম ওর ভালো লাগবে। কিন্তু এই যে এখন অবধি এই যে বাটি পড়ে রয়েছে, এর মধ্যে মটরশুঁটিগুলো রয়েছে। এটা আমাদের রান্নায় দিয়ে দেবো, কারণ আমাদের একই রান্না হবে। তো ঠিক আছে, অসুবিধা নেই, যেটা খেতে ভালো লাগে সেটাই খাক। কিন্তু জানি না, বুঝতে পারলাম না কেন খেলো না। পরে পেস্ট করেও দিচ্ছিলাম, মিক্সিতে পেস্ট করে দিলাম, যে অনেক সময় চিবিয়ে খেতে ভালো লাগে না। দেখলাম সেটাও খেলো না। ঠিক আছে, মুড কি বাত হ্যাঁ, জব আচ্ছা লাগেগা তব খা লেগা। এই হচ্ছে অবস্থা পুরো ঘরের। ডালিয়াটা ঠান্ডায় বসিয়েছি, জলের ওপর বসিয়েছি। কি করবো, নয়তো তাড়াতাড়ি ঠান্ডা হবে না। আর বেশি ঠান্ডা হলেও এখন শীতকালে ভালো লাগবে না, বেশি গরম হলেও খেতে ইচ্ছা করবে না। শক্ত হয়ে গেল, তাই অল্প একটু ঠান্ডা হলো শক্ত হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, এটাই খেয়ে নেবে। ওটা ফেলে দিলাম, দিয়ে গরম গরম ডালিয়া এটাই খেয়ে নেবে। এখানে একেবারে ঘুমিয়ে পড়েছে। এখানে আমার শসা কাটা হয়ে গেছে। এখানে আমার রুটি ডান, গরম গরম রুটি সবে মাত্র হচ্ছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে পুরো রুটি দিয়ে। একদম গরম গরম রুটি সবে মাত্র নামালাম। আর এখানে হচ্ছে আলু মটর আর ধনেপাতা তরকারি। 1 ঘন্টার মধ্যে রান্না শেষ করলাম। 11:45 ঢুকেছি, 12:30 বেরোলাম। 1 ঘন্টার মধ্যে অল ডান করে ফেলেছি। কিছুই না, এটা যেরকমভাবে আমরা নর্মাল আলুর দম করি সেরকমভাবেই মশলা, ওই নর্মাল একটুখানি রসুন দিয়ে করেছি। তবে হ্যাঁ, এটা রসুন পেঁয়াজটা দিলে ভালো লাগে। তো রসুন পেঁয়াজ দিয়েছিল, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে, যে মশলাগুলো আমরা রেগুলার ইউজ করি সেই মশলা দিয়েই ঝটপট হয়ে যায়। করে ফেললাম, আলুগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি। আর মটর অ্যাজ ইউজুয়াল আমরা এই যে ছাড়িয়ে রেখেছি, কারণ মটরগুলো লাস্ট মোমেন্টে ছাড়াতে গেলে খুব প্রবলেম হয়ে যায় একসাথে সব। তো 1 ঘন্টার মধ্যে অল কাজ ডান। পেঁয়াজের দাম অনেক। পেঁয়াজ কাটার কারণ কি, যবে থেকে পেঁয়াজের দাম বেড়েছে তবে থেকে আমরা পেঁয়াজ খাওয়া ছেড়ে দিয়েছি স্যালাডে। এটা ওর মামার বাড়ি, মামার বাড়ির খেতে পেঁয়াজ হয়ে থাকে, ধোলে আর খায়। আর এটা মামার বাড়ি নয়, এখানে পেঁয়াজের দাম আছে, বুঝলেন? এখানে তো মানে চাষ করারও জায়গা নেই, কোথায় হবে চাষ। কাজ এগিয়ে ফেললো ইন্দার। আমি আজকে কাজে বসতেই পারিনি, মানে হাতই লাগাতে পারিনি। আজকে রান্না বান্না এটা ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, পুরো দিনটাই কেটে গেল। আসলে ঘরের কাজ আর রান্না বান্না এতটাই যে মানে অন্য কিছু করার মতো অবকাশ থাকে না। আর আমি এখন শুধুমাত্র টি শার্ট পরে রয়েছি, কারণ আমার রীতিমতো গরম লাগছে, রীতিমতো। মানে এতক্ষণ রান্না করে 1 ঘন্টার মধ্যে দৌড়ঝাঁপ করে না, এখন মনে হচ্ছে যে পুরো গা দিয়ে আগুন ঝরছে। যাই হোক, পেঁয়াজগুলোর প্রচণ্ড ঝাঁঝ, পেঁয়াজ কাটতে গিয়ে আমার 2 চোখ বেয়ে শুধু জল বেরোচ্ছে। তো একটু আগে ইন্দারের জেঠিমা ফোন করেছিল। জেঠিমার সাথে আমাদের ফোনে খুব একটা কথা হয় না। যখন আমাদের বাড়িতে আসে, অ্যাকচুয়ালি মানে আমাদের বাড়িতে তো ইন্দারের বাবারা অনেকগুলো ভাই, 4-5 ভাই। তো সবাই আগের টাইমে যখন ইন্দাররা ছোট ছিল তখন একসাথে থাকতো, এখন সবাই আলাদা আলাদা বাড়ি করে ফেলেছে। তো এক জেঠির বাড়ি হচ্ছে কানপুরে, এক জেঠির বাড়ি হচ্ছে লুধিয়ানাতে, আর আরেক জেঠি আমাদের একদম বাড়ির পাশেই আর কি ওনার বাড়ি। তো
তো পাশের গলিতে বলা যায়। তো ওনার ফোন এসেছিলো, ওনার 2 ছেলে, তো ছোটো ছেলের বিয়ে, বড় ছেলের বিয়ে হয়নি, ছোটো ছেলের বিয়ে। তো অনেক দিন ধরে দেখাশোনা করতে করতে ফাইনালি বিয়ে ঠিক হয়েছে। তো আমরা এখন এই মুহূর্তে এখানে। তো উনি নেমন্তন্ন করার জন্যই ফোন করেছিলেন, কার্ডও পাঠাবেন ডেফিনেটলি। আর বিয়েবাড়ি ইগনোর করা মানে আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায়, কারণ পাঞ্জাবি ওয়েডিং মানেই হচ্ছে নাচ গান খাওয়া দাওয়া এনজয়মেন্ট, মানে অনেক ব্যাপার থাকে। তো খুব ভালো লাগে, বাট আনফর্চুনেটলি আমি যেহেতু এখানে আছি, একটা 4 দিনের দারুণ মজা সেটা মিস করব। তারপর তো শুধু বিয়ে নয়, জামা কাপড় বানানো, তারপর ওই বাড়িতেই হচ্ছে রাত দিন আমাদের খাওয়া যাতায়াতেই আর কি টুকিটাকি লেগেই থাকে। তো ভেবেছিলাম যে যাব, কিন্তু আনফর্চুনেটলি সোনা এতটাই ছোট যে ওকে নিয়ে এখন ট্রাভেল করতে গেলে একটু প্রবলেম হয়ে যাবে। এই ঠান্ডার মধ্যে নয়, হ্যাঁ, তবে মার্চের দিকে যদি হতো তাহলে খুব একটা প্রবলেম হতো না, কিন্তু এখন নয়। আর তার মধ্যে সোনার যে প্রবলেমটা হয়েছে ওটা যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ মানে আমার তো কোথাও মা হিসাবে তো আমার মন লাগবে না না। ইন্দার এক্সাইটেড, কারণ ডেফিনেটলি ওর বাড়ি, তো ওর একটা আলাদা ইমোশন কাজ করবে। তো অনেকক্ষণ জেঠিমার সাথে ভিডিও কলে কথা হলো। প্রথমে এমনি ফোন করেছিলেন, তারপর বললো যে না ভিডিও কল করো, কারণ অনেকদিন দেখি না তোদের। তো দেখা যাক, যত তাড়াতাড়ি সোনা ঠিক হয়ে যাবে আমরা যেতে পারবো। কিন্তু এটা ঠিক যে বিয়েটা আমরা অ্যাটেন্ড করতে পারবো না, কারণ এখন আজকে জানুয়ারির 21 তারিখ, হিসেব মতো আর 5 মিনিট পর 22 তারিখ, তো ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, মানে 1 মাসও নয়। একটা টিকিটও পাওয়া যাবে কিনা সন্দেহ। আর আমরা গেলে এসি কোচে ট্রাভেল করি, কারণ প্রথম কথা তো নন এসিতে আমরা দুজনে একা থাকি। তো ইন্দার নামলে আমি একা হয়ে যাই, জল আনতে বা খাবার আনতে গেলে বা ওয়াশরুমে গেলে আমি তখন একা হয়ে যাই। আর যেহেতু মানে ট্রেন তো যতই হোক দূরপাল্লার ট্রেন, একা একা আমার খুব ভয় লাগে, সেটা লোকাল ট্রেন হলো। এসিতে কী হয়, অনেকটা বেশি প্রাইভেসি থাকে, চটপট করে কেউ ওঠে না, দরজা লক থাকে। তো সেই জন্য আমরা এসিতেই ট্রাভেল করি। তো সেই কারণে সোনাকে নিয়ে যেহেতু যাচ্ছি, এবার আরেকটু প্রোটেকশনের ব্যাপার। আর এসি কোচ লাস্ট মোমেন্টে পাওয়াটাও একটা এখন তো অ্যাভেলেবিলিটি একদমই কম। জেনারেল স্লিপারে অল টাইম থাকে, চেয়ার কাটে অল টাইম থাকে, কিন্তু সেটাতে তো ট্রাভেল করা সম্ভব না। এক রাত্রির ব্যাপার, 28 ঘন্টা মতো লাগে যদি আমরা দুর্গিয়ানা এক্সপ্রেসে যাই, যেটা সব থেকে হচ্ছে ফার্স্ট রানিং ট্রেন। আমাদের কলকাতা চিতপুর থেকে ছাড়ে, লুধিয়ানাতে গিয়ে পৌঁছায়, 28 ঘন্টার মধ্যে পৌঁছে দেয় মোটামুটি। একদিন 4 ঘন্টা এরকম। মানে আজ যদি রাত 12টায় আমি ট্রেনে উঠি, দুপুর 12টায়, তাহলে পরের দিন আমি মোটামুটি ওই দুপুরবেলা 2:30 কিংবা 3টে, 2টা থেকে 3টের মধ্যে ট্রেন ঢুকিয়ে দেয়। 2:30টায় 2:20 ঢোকানোর কথা, 2:20 বা 2:23। তো ওটা হচ্ছে সব থেকে বেস্ট ট্রেন, আমরা সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি পৌঁছে যাই। কিন্তু দেখা যাক কী হয়। এবার তো ফেব্রুয়ারির মধ্যে তো সম্ভব নয়, তবে কি হয়, ওই এপ্রিল মাসে যে বৈশাখী ফেস্টিভ্যালটা হয়, তো সেইটার পর পড়বে প্রচণ্ড গরম। আর পাঞ্জাবে যেরকম গরম সেরকম ঠান্ডা। তো মধ্যবর্তী যে ওয়েদারটা সেটা হচ্ছে ওই সেপ্টেম্বর মাসটা আর হচ্ছে এই মার্চ মাসটা, এই দুটো হচ্ছে আইডিয়াল ওয়েদার পাঞ্জাব ট্রাভেল করার। তো আমাদের এবার অমৃতসর যাওয়ার একটা প্ল্যান আছে, যেহেতু আমরা প্ল্যান করেছিলাম যে সোনার ওখানে পুজো দেবো বা কিছু এরকম একটা প্ল্যানিং রয়েছে। তো সেই কারণে আমাদের অনেকটা টাইম লাগবে, প্রায় 1 থেকে 1.5 মাস মতো ওখানে টাইম লাগবে। তো সেই কারণে এখন ভেবেচিন্তে ট্রেনের টিকিট কাটতে হবে। তো সোনা একটুখানি বেটার হোক তারপরেই হবে। তো বিয়েটা মিস হবে এটাই আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, যা হয় যা করে ভগবান ভালোর জন্যই করে। তো হয়তো ভালো কিছুই হবে, সেই জন্যই করেছে। এটা একদম শোয়ার আগের মুহূর্তে, সোনা যেহেতু ঘুমাচ্ছে সেই জন্য মুখে আওয়াজ করা যাবে না, সে কারণে সাইলেন্টলি আপনাদের সবাইকে বাই বাই করে দিচ্ছি। দেখা হচ্ছে পরে একটা নতুন ব্লগের সাথে। টিল দেন সকলে ভালো থাকবেন। আজকের মতো শুভরাত্রি বন্ধুরা।